আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 13 মার্চ পরীক্ষার্থীদের জন্য খুলছে ঢাবির আবাসিক হল। সিদ্ধান্ত হয়নি অনার্স ভর্তি পরীক্ষার। 2 লাখের বেশি অটো পাস করায় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনিশ্চয়তা। গণতন্ত্রের জন্য দরকার শক্তিশালী বিরোধী দল। কার্যকর নেতৃত্ব না থাকায় তারা জনগণের আস্থা অর্জন করতে পারেনি বলেছেন প্রধানমন্ত্রী। দুর্নীতি ও অনিয়মের দায়ে ইসির বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে রাষ্ট্রপতিকে ফের চিঠি। বিশিষ্ট নাগরিকদের। চট্টগ্রামে ভোট ডাকাতির অভিযোগে মামলা করবে বিএনপি। জেলায় জেলায় পৌঁছেছে করোনার টিকা। 15,000 বেশি রেজিস্ট্রেশন সম্পন্ন। আগ্রহীদের নিবন্ধন করতে হবে 5 ফেব্রুয়ারির মধ্যে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আরেকবার বিস্তারিত। 1 বছর পর খুলতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। 13 মার্চ থেকে শুধুমাত্র অনার্স ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় একাডেমিক কাউন্সিলরদের জরুরি সভায়। তবে অনার্সে ভর্তি পরীক্ষার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। করোনার প্রাদুর্ভাব বাড়তে থাকায় দেশের অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানের মতো গত বছরের মার্চে বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের শিক্ষা কার্যক্রম আবারও সচল করার বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার বিকেলে অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভা শেষে উপাচার্য জানান, কেবলমাত্র অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষার্থীদের জন্য মার্চে আবাসিক হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর 1 সপ্তাহের মধ্যে নির্ধারণ করা হবে কাদের পরীক্ষা আগে নেওয়া হবে সেই তালিকা। মাস্টার্স এবং চতুর্থ বর্ষ সেই শিক্ষার্থী যারা এক একটি হলের আবাসিক শিক্ষার্থী, তাদেরকে হলে পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে কিভাবে হলে থাকার ব্যবস্থা করা যায় সাময়িক পরীক্ষা গ্রহণের জন্য। তো সেটির জন্য একটি তারিখ নির্ধারণ করা হয়েছে যে 13 তারিখে অগ্রাধিকার ভিত্তিতে। সেটিও আবার 1 সপ্তাহ আগে প্রভোস্টবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভাগ তখন তারা বলতে পারবে। উপাচার্য জানান, একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা হয়েছে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিষয়টি নিয়ে। তবে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি। ভর্তি পরীক্ষাটা জেনারেল অ্যাডমিশন কমিটিতে যতটুকু সিদ্ধান্ত আছে, তো এখন ফলাফল প্রকাশিত হলো। দেশের সার্বিক প্যান্ডেমিক পরিস্থিতি বিবেচনা করে কখন পরীক্ষাটি নেওয়া যায় সেটির বিষয়ে ডিনবৃন্দ বসে অথবা জেনারেল অ্যাডমিশন কমিটি লাগলে বসে সমন্বিত রূপে সেই তারিখগুলো নির্ধারণ করতে হবে। কবে নাগাদ ক্লাস শুরু হবে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও 7 ফেব্রুয়ারি থেকে পুরোপুরিভাবে প্রশাসনিক কার্যক্রম চালানোর সিদ্ধান্ত হয়েছে একাডেমিক কাউন্সিলের সভায়। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। আসনের চেয়ে প্রায় 2 লাখ বেশি শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অটো পাস করায় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে শিক্ষাবিদরা মনে করেন, করোনা পরিস্থিতিতে আর্থিক অসচ্ছলতার কারণে অনেকেই ঝরে পড়বে। আর জিপিএ 5 3 গুণ হলেও মেধাবীদের উদ্বিগ্ন হবার কিছু নেই বলে জানিয়েছেন তারা। শনিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। মহামারী করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সরাসরি পরীক্ষার পরিবর্তে জেএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে এই ফলাফল ঘোষণা করা হয়েছে। বিবেচনায় নিয়ে পরীক্ষা নেওয়া একেবারে ফলে 9 সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে 11,45,329 জন পরীক্ষার্থীর সবাই অটো পাস করেছেন। জিপিএ 5 পেয়েছেন 1.5 লাখের বেশি শিক্ষার্থী। সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে সারা দেশে 13,67,000-এর বেশি শিক্ষার্থীকে অটো পাস করানো হয়েছে। উচ্চশিক্ষার আসনের চেয়ে প্রায় 2 লাখ শিক্ষার্থী বেশি পাশ করায় ভর্তি হওয়া নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে শিক্ষাবিদরা এটা নিয়ে উদ্বিগ্ন হবার কারণ দেখছেন না। দীর্ঘদিন পরে এই উৎকণ্ঠার অবসান হলো এবং এর চেয়ে ভালো পদ্ধতি করোনাকালীন সময়ে স্বাস্থ্য ঝুঁকি মাথায় নিয়ে আর কিছু করা যেত কিনা, আর কোনো বিকল্প ভাবা যেত কিনা আমার জানা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.ম.স. আরিফিন সিদ্দিক বলেছেন, জিপিএ 5 ও বেশি সংখ্যক শিক্ষার্থী পাশ করলেও উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটবে না। এসএসসির পরীক্ষার ফলাফলের সাথে তাদের ভর্তি পরীক্ষার ফলাফলটাও যুক্ত হবে এবং সেখানে গিয়ে আমার মনে হয় যে প্রকৃত মেধাবী যারা
তারা ঠিকভাবেই সুযোগ পেয়ে যাবে, কারণ মানবিক মেধা এটি শুধু একটি পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে না। ইউজিসির সাবেক চেয়ারম্যান ডক্টর AK আজাদ চৌধুরী বলেছেন, অটো পাস নিয়ে শিক্ষার্থীদের হীনমন্যতার সুযোগ নেই। কিভাবে পাশ করলো সেটা নিয়ে চিন্তা না করে ভালো প্রতিষ্ঠানে ভর্তির জন্য জোর প্রস্তুতি নিতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে সায়েন্স টেকনোলজি ইনোভেশনের কোনো বিকল্প নাই। তো তোমরা যদি টেকনোলজি ইউনিভার্সিটিতে চান্স পাও ভালো, ঢাকা ইউনিভার্সিটি চান্স পাও ভালো, না পেলে টেকনোলজি বা ইনস্টিটিউটগুলোতেও যদি পড়ালেখা করে তাহলেও তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। বেশি সংখ্যক শিক্ষার্থী পাস, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া সহ নানা কারণে যেসব শিক্ষার্থী প্রত্যাশিত শিক্ষার প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে না, তাদের কারিগরি ও দক্ষতা নির্ভর কর্মসংস্থানের সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা। সংকটের কারণে আরো সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষা গ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কার্যকর নেতৃত্ব না থাকায় জনগণের আস্থা বিশ্বাস অর্জন করতে পারেনি বিরোধী দলগুলো। গণতন্ত্রের জন্য একটি শক্তিশালী বিরোধী দল থাকা দরকার। ইতিহাস বিকৃতির চেষ্টা সফল হয় না, তা প্রমাণিত বলেও জানান প্রধানমন্ত্রী। মুজিববর্ষের কার্যক্রমের অংশ হিসেবে মুজিববর্ষ ওয়েবসাইট ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অডিও ভাষণের ডিজিটাল সংকলন করেছে জাতীয় সংসদ। রবিবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদের ভূমিকা গুরুত্বপূর্ণ, তবে নেতৃত্বের কারণে জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে বিরোধী দলগুলো। বিরোধী দলে থাকার অভিজ্ঞতা আমার আছে, তখন বিরোধী দলের থেকে কি কি সমস্যার মোকাবেলা করেছি সেটা আমরা জানি, যে কারণে আমরা কিন্তু আর সেই সমস্যাগুলি সৃষ্টি করি না। যদিও এখন যেটা সমস্যা হয়ে গেছে যে বিরোধী দল বলতে যে দলগুলি আছে তাদের নেতৃত্ব সেভাবে নেই বলে ঠিক জনগণের আস্থা বিশ্বাসটা তারা সেভাবে অর্জন করতে পারেনি। কিন্তু গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল অবশ্যই দরকার, এতে কোনো সন্দেহ নেই। সংসদ নেতা বলেন, ইতিহাস বিকৃতির যত অপচেষ্টাই হোক, প্রকৃত ইতিহাস কখনোই মুছে ফেলা যায় না। মাত্র 54 বছরের জীবন তার, কিন্তু এই সময়ের মধ্যে তিনি যে অসাধ্য সাধন করে গেছেন যেটা কল্পনাও করা যায় না, এবং রাষ্ট্র পরিচালনা করতে যেটা আমরা দেখি যে এমন কোনো কাজ নেই যেটা উনি না করে গেছেন। একটা স্বাধীন রাষ্ট্রের জন্য যা যা করণীয় সবই তো করে দিয়ে গেছে, সব কিছুর ভিত্তিটা তৈরি করে দিয়ে গেছে। 21 বছর সময় নষ্ট হয়েছে, কিন্তু এখন যেটুকু আমরা পাচ্ছি আমরা দিচ্ছি, যা আমাদের প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। ইতিহাস আসলে সত্যকে কেউ একেবারে মুছে ফেলতে পারেন, এটাই আজ প্রমাণিত সত্য। পরে সংসদ ভবনের লাইব্রেরিতে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ কর্নার ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশনের আর্থিক অনিয়ম, দুর্নীতি ও নির্বাচন সংশ্লিষ্ট অনিয়মের অভিযোগ জানিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতিকে দ্বিতীয় দফা চিঠি দিয়েছেন দেশের বিশিষ্ট 42 জন নাগরিক। যুক্ত করা হয়েছে মহা হিসাব নিরীক্ষকের অডিট আপত্তির প্রতিবেদন। তাদের পক্ষ থেকে আইনজীবী ডক্টর শাহদিন মালিক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 14 ডিসেম্বর 42 নাগরিকের পাঠানো প্রথম চিঠির সংযুক্তি হিসেবে 17 জানুয়ারি দ্বিতীয় চিঠি পাঠানো হয়েছে। এই চিঠি রাষ্ট্রপতির সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে জানানো হয়। দ্বিতীয় চিঠির সাথে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত নির্বাচন কমিশন সংশ্লিষ্ট দুর্নীতির প্রতিবেদনের কপিও যুক্ত করা হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট অনিয়ম ও অন্যান্য গুরুতর অসদাচরণের অভিযোগের তদন্ত করার লক্ষ্যে বাংলাদেশ সংবিধানের 96 অনুচ্ছেদের অধীনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করার আবেদন জানিয়ে একটি চিঠি দেওয়া হয়। 2018-2019 সালে কিছু কর্মকর্তা প্রশিক্ষণ বাজেট থেকে 11 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করা হয়। এদিকে চট্টগ্রাম সিটি নির্বাচনে নানা অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির পরাজিত প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। আর পরিকল্পিত নগর গড়তে সবাইকে নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রাম থেকে নাসিরউদ্দিনের রিপোর্টে বিস্তারিত। রবিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী। জানান, নতুন ধারার সূচনার পাশাপাশি টেকসই সুন্দর পরিকল্পিত নগর গড়ার কথা। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে হুঁশিয়ারিও দেন নতুন মেয়র। আমরা চাই একটা সুন্দর শহর, এই শহর আমার, এই শহর আপনার, এই শহরকে আমার আপনার সবার অহংকার। এটাকে সুন্দরভাবে সাজাতে হবে, সবাই
একযোগে পরামর্শ করে। আমি রাস্তা করলাম, ওয়াসা কেটে দিল, আমি রাস্তা করলাম, টিএনটি কেটে দিল, মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। মানুষ গালাগালি কাকে করে? মেয়রকে করছে। মেয়র ওয়াসাকা করছে না, মেয়র টিএনটি কি করছে না। তাই এই সমন্বয়ের জন্য এটা মেয়রের কর্তৃত্ব থাকতে হবে। এদিকে রবিবার দুপুরে মহানগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করেন পরাজিত প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। সিটি নির্বাচনে এজেন্টদের বের করে দেওয়া সহ নানা অনিয়মের বিবরণ দেন তিনি। এই ধরনের কাগজে লিখে তারা 22 ভোটকে 2200 ভোট করে যে ওই আবিদা আজাদের কথায় আপনারা সেটা দেখেছেন, সেটা ভাইরাল হয়েছে। প্রিসাইডিং অফিসার সেটা সত্যতা স্বীকার করেছে। আমার ভোটারদের ভোট নৌকা প্রতীকে মেরে দিয়েছে ওই গোপন কক্ষে অবাঞ্ছিত লোক রেখে। কাজেই সেই জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হবে, এই ধরনের মামলা দায়ের করা হবে, যেহেতু তারা আমাদের সাথে চিটগিরি করেছে। চট্টগ্রাম সিটিতে পুনর্নির্বাচনের দাবিও জানান বিএনপির প্রার্থী। আরেকটি নতুন নির্বাচন। বাংলাভিশন নিউজ ডেস্ক। আমি বক্তব্য শেষ। দীর্ঘ প্রতীক্ষিত ও আকাঙ্ক্ষিত করোনার টিকা প্রয়োগের প্রস্তুতি চলছে দেশের বিভিন্ন জায়গায়। 7 ফেব্রুয়ারি সামনে রেখে জেলায় জেলায় ব্যাপক আয়োজন। করোনা টিকার প্রথম চালানে সকালে চট্টগ্রামে পৌঁছেছে 4,56,000 ডোজ। টিকা বহনকারী ফ্রিজার ভ্যানটি সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছার পর রাখা হয় ইপিআর স্টোরে। সেখান থেকে চাহিদা অনুযায়ী নগরী ও উপজেলাগুলোতে সরবরাহ করা হবে। চট্টগ্রামে টিকা দেওয়া হবে 15টি কেন্দ্রে। শুরুতে পাবে অগ্রাধিকার তালিকাভুক্তরা। আমরা এটি সিটি কর্পোরেশনের বিভিন্ন আউটলেটে আমরা দেব, যেমন আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে 7 ফেব্রুয়ারি আমরা শুরু করছি। সেখানে 4টি বুথ থেকে আমরা এটিকে উদ্বোধন করব। সিলেটেও পৌঁছেছে করোনার প্রতীক্ষিত টিকা। দুপুরে ব্যাক্সিমকোর ফ্রিজার গাড়িতে 19টি কার্টনে 2,28,000 ডোজ টিকা সিভিল সার্জনের কার্যালয়ে পৌঁছানো হয়। পরে রাখা হয় কার্যালয়ের সম্প্রসারিত টিকাদান প্রোগ্রাম ভবনে। খুলনায় পৌঁছেছে 1,68,000 ডোজ টিকা। টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার ভীতি দূর করতে ও সাধারণ মানুষের আতঙ্ক কাটাতে খুলনায় প্রথম টিকা নেবেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার শেখ সাদিয়া মনোয়ারা উষা। রংপুরেও করোনার 20,400 টিকা পৌঁছেছে। প্রথমে স্বাস্থ্যকর্মী, মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন এবং ষাটোর্ধ্ব ব্যক্তিদের শরীরে এই টিকা প্রয়োগ করা হবে। সিটি কর্পোরেশন 33 ওয়ার্ডের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 6টি বুথ ও 7 উপজেলায় 7টি করে বুথ তৈরি করা হয়েছে। নোয়াখালীতে দুপুরে একটি বিশেষায়িত গাড়িতে 1,04,000 ডোজ ভ্যাকসিন জেলা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। এদিকে ফেনীতে টিকা পৌঁছানো হয়েছে কঠোর নিরাপত্তায়। ভ্যাকসিন প্রয়োগ করতে 6 জন করে মোট 18টি টিম প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে ভোরে কুমিল্লা সিভিল সার্জন অফিসে পৌঁছেছে বহু প্রতীক্ষিত 2,88,000 ডোজ টিকা। গাজীপুরের টঙ্গীর বেক্সিমকো ফার্মার নিজস্ব ওয়্যার হাউস থেকে ভোরে বান্দরবানে সদর হাসপাতালের ইপিআই স্টোরে গিয়ে পৌঁছায় করোনা ভ্যাকসিন। প্রথম চালানে সকালে সাতক্ষীরায় 60,000 ডোজ করোনা টিকা পৌঁছেছে। রাখা হয়েছে জেলা ইপিআই ভবনে 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আইএলআর ফ্রিজে। এছাড়া রাঙ্গামাটি, বাগেরহাট, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড় সহ বিভিন্ন জেলায়ও করোনার টিকা পৌঁছেছে। সুচরিতা সূচি, বাংলাভিশন নিউজ ডেস্ক। 2-1 দিনের মধ্যে দেশের সব জেলায় করোনার টিকা পৌঁছে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার খুরশিদ আলম। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, অধিকাংশ জেলায় করোনার টিকা সিভিল সার্জনকে বুঝিয়ে দেওয়া হয়েছে। অনলাইনে নিবন্ধন ছাড়া কেউ টিকা পাবেন না। তবে অনলাইনে সরাসরি নিবন্ধনের সরাসরি সুযোগ যাদের নেই তারা উপজেলা অফিসে এসে অগ্রাধিকার তালিকা অনুযায়ী নিবন্ধিত হতে পারবেন। গ্রামের মানুষের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। 4 ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে সুরক্ষা সফটওয়্যার গুগল প্লে স্টোরেও পাওয়া যাবে বলে জানান অধ্যাপক ডাক্তার খুরশিদ আলম। সারা দেশে 613টি কেন্দ্রে 7 ফেব্রুয়ারি থেকে দেয়া হবে করোনার টিকা। টিকার দিন না, যেদিন টিকা দেবে সেদিন না, তাদেরকে এমনি এলাকায় ঘোষণা দিয়ে দেওয়া হবে যে আপনারা যার যখন সুবিধা মতন এসে এটা রেজিস্ট্রেশন করে যান। আমাদের যখন 10-এর গুণিতক সংখ্যা হবে, কারণ আপনারা জানেন একটা ভায়ালের মধ্যে 10টা করে ডোজ থাকে, তাহলে আমার যদি 50 জন হয় তাহলে 5টা ভায়াল নেয়, তাহলে আমরা 100 জন আমরা চিন্তা করবো যে 100 জন যেদিন আমার রেজিস্ট্রেশন হয়ে যাবে তার পরপরই আমরা একটা ডেট দিয়ে দেবো যে ওই 100 জন ওই দিনে সে টিকা নিয়ে যাবেন। ভ্যাকসিন কতটা কার্যকর, ভারতের ভ্যাকসিন কতটা নিরাপদ,
এরকম নানা গুজব ছড়াচ্ছে একটি মহল, অভিযোগ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। বাংলাদেশের আরও অনেক টিকাও এসেছে ওই ইনস্টিটিউট থেকে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মানুষ যাতে গুজবে বিভ্রান্ত না হয় সেজন্য আরও বেশি গণমুখী প্রচার বাড়াতে হবে। এদিকে প্রধানমন্ত্রী মুখ্য সচিব জানিয়েছেন, টিকা নিতে আগ্রহীদের 5 ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন করতে হবে। করোনা প্রতিরোধে গত 27 জানুয়ারি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে টিকা গ্রহণ নিয়ে পক্ষে বিপক্ষে বেশ বিতর্ক দেখা দিয়েছে। কেউ কেউ বলতে চাইছেন এটা ভারতের টিকা, এর কার্যকারিতা কম বা টিকায় ভেজাল থাকতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলছেন, এসব অপপ্রচার। এই ভ্যাকসিন ভারত তৈরি করে নাই, এটা অক্সফোর্ডের বিজ্ঞানীদের ফর্মুলা অনুযায়ী অক্সফোর্ডের এবং অ্যাস্ট্রাজেনেকা সহায়তা এটা তারা তৈরি করেছে। জাস্ট প্রোডাকশন হাউসটা হলো ভারতের সিরাম ইনস্টিটিউট, যেটা একটি বেসরকারি প্রতিষ্ঠান। আমাদের শিশুদের যে ভ্যাকসিন, হামরুবেলার ভ্যাকসিন, মিজলসের ভ্যাকসিন এবং টিটেনাস টক্সের ভ্যাকসিন, সকল ধরনের ভ্যাকসিন সিরাম ইনস্টিটিউট 1966 সাল থেকে তৈরি করে আসছে। টিকা গ্রহণের সম্মতিপত্র নিয়ে ওঠা বিতর্কেরও জবাব দেন স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। ভবিষ্যতে যে কোনো সংক্রামক ব্যাধি বা কোভিড-19-এর মতো রোগ যদি আবার পরবর্তীতে আসে, তাহলে সেটার জন্য তো এই সকল তথ্য সংরক্ষণ করতে হবে। এইটা আমাদের পরবর্তীতে আবারও ভ্যাকসিনটা দিতে হবে কিনা বা কতদিন পর্যন্ত থাকবে, এটার জন্য তো এই কাগজগুলো সংরক্ষণ করা দরকার, যাতে সকলকে আমরা অ্যাড্রেস করতে পারি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে দেশের সব মানুষই টিকা সম্পর্কে বুঝবে, জানবে, এটাই প্রত্যাশিত। বৈজ্ঞানিক কথাটা বলতে হবে যে এই টিকার ভালো দিক আছে, খারাপ দিক আছে, সুবিধার দিক আছে, অসুবিধার দিক আছে। যেমন ধরেন, আপনি যদি মডার্না বা ফাইজারের টিকার সঙ্গে তুলনা করেন, এই টিকার কার্যকারিতা একটু কম, তাহলে আমাকে সেটাই বলতে হবে যে ওকে, এটা ওই দুটো টিকার চেয়ে কার্যকারিতা কিছু কম। তারপরেও আমি যদি টিকা দিই, তাহলে আমার সুবিধা হলো 70% আমি প্রোটেকশন পেতে পারি। আর যদি না দিই, তাহলে আমার 0 প্রোটেকশন। তাহলে আমি 0 প্রোটেকশন চাইবো না আমি 70% প্রোটেকশন চাইবো? স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ফ্রন্টলাইনার ও 55 বছরের বেশি বয়সী নাগরিকরা আগে টিকা পাবেন। ফেব্রুয়ারি মাসে 60 লাখ মানুষকে টিকা দেওয়ার টার্গেট রয়েছে। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সহিংসতার পথ বেছে নিয়েছে। সকালে লালবাগের 7 মার্টার দিবস উপলক্ষে রাজধানীর আজিমপুরে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়াল বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। কাদের বলেন, উগ্র সাম্প্রদায়িকতাকে পৃষ্ঠপোষকতা দিয়ে বিএনপি এখন বাংলাদেশের মেরুদণ্ডে আঘাত হানতে চায়। 2013-14 সালে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা তাদের হত্যা রাজনীতির আরেক রূপ। উগ্র সাম্প্রদায়িকতাকে পৃষ্ঠপোষকতা দিয়ে এখন বাংলাদেশের মেরুদণ্ডকে তারা আঘাত হানছে, কিন্তু তারা জানে না দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িকতাকে রুখে দিতে প্রস্তুত। জনগণ তাদের অপরাজনীতি প্রত্যাখ্যান করেছে বলেই পৌর নির্বাচনে তাদের এখন এমন পরাজয়। চলতি বছরে বাস্তবায়ন হচ্ছে 560টি মডেল মসজিদের 1/4 কাজ। মুজিব বর্ষে 50টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে ইসলাম নিয়ে বিভ্রান্তি দূর হওয়ার পাশাপাশি প্রকৃত ইসলামী মূল্যবোধের প্রসার ও শক্তিশালী ইসলামী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। 8,722 কোটি টাকা ব্যয়ে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র বাস্তবায়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। সুউচ্চ মিনার সম্বলিত 40% জায়গার উপর নির্মিত জেলা পর্যায়ের 4তলা মসজিদে একসঙ্গে 1200 এবং উপজেলা পর্যায়ের 3তলা মসজিদে একসঙ্গে 900 মুসল্লি নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। ইসলামী লাইব্রেরি, ইমাম ট্রেনিং সেন্টার, ইসলামী গবেষণা, হেফজোখানা, মরদেহ গোসল, হজ নিবন্ধন, অটিজম কর্নার, শিশু ও গণশিক্ষা, ইমাম মুয়াজ্জিনদের আবাসন, অতিথিশালা সহ 14 ধরনের সুবিধা থাকবে পূর্ণাঙ্গ এই মসজিদ সহ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে। বিভিন্ন সময় ওয়াজ মাহফিল হবে, প্রশিক্ষণ হবে, তার মাধ্যমে এখানে যে এই যে সন্ত্রাস বিরোধী, নারী নির্যাতন, এই ধরনের যে অপকর্মগুলো আমাদের সমাজে এখন বিস্তার লাভ করতেছে, এটা প্রতিরোধে এই কেন্দ্রগুলি বিশেষ ভূমিকা পালন করবে। মাননীয় প্রধানমন্ত্রী তার দূরদর্শী
নেতৃত্বের কারণেই এই মসজিদগুলো নিয়েছেন, যাতে এখান থেকে দেখা যাবে যে আগামীতে যে জনগোষ্ঠী তৈরি হবে তারা টেকসই উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে। এসব মসজিদে প্রায় 5 লাখ পুরুষ, 32,000 নারী একসাথে নামাজ আদায় করতে পারবেন। লাইব্রেরিতে 34,000 পাঠক একসঙ্গে কোরআন ও ইসলামিক বই পড়ার পাশাপাশি প্রায় 7,000 জনের থাকবে ইসলামিক গবেষণার সুযোগ। মসজিদগুলোতে প্রতি বছর 14,000 হাফেজ তৈরির যেমন ব্যবস্থা থাকবে, প্রাথমিক শিক্ষা পাবে 2.25 লাখ শিশু। সর্বোপরি ইসলামী জ্ঞান ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে ইসলামী মূল্যবোধ বিনির্মাণে একটি পূর্ণাঙ্গ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হয়ে গড়ে উঠবে এসব মসজিদ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সারা বাংলাদেশে এই মসজিদ 560টি তৈরি করে একটা নিদর্শন তৈরি করে দিলেন, যেটা কেয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। হাদিস অনুযায়ী অবশ্যই তার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবেন। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই তার এই মহান উদ্যোগের জন্য। আল্লাহ তাআলা তাকে তার এই মহান উদ্যোগগুলোকে কবুল করে নিন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিপূর্ণ জাযা দান করেন। এই মডেল মসজিদগুলো যারা এই উগ্রবাদ সন্ত্রাসের দিকে যাচ্ছে সেখান থেকে অনেককে রিমুভ করে আমাদের সমাজে ভালোভাবে বাঁচার একটা ব্যবস্থা করে দেবে। একই সঙ্গে এর মাধ্যমে দূর হবে ইসলাম নিয়ে বিভ্রান্তি আর ধর্মের অপব্যাখ্যা। দেশব্যাপী জেলা থেকে উপজেলা পর্যায় পর্যন্ত 560টি মডেল মসজিদ নির্মাণ করাই শুধু এই প্রকল্পের উদ্দেশ্য নয়, এটি একই সঙ্গে একটি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে নারী পুরুষের আলাদাভাবে নামাজ আদায়ের সুবিধা ছাড়াও গণশিক্ষা, লাইব্রেরি সহ বিভিন্ন প্রশিক্ষণের সুবিধা থাকবে। এটি দেশব্যাপী ইসলামী মূল্যবোধ বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, রংপুর। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, প্রথম দফায় কিছু সংখ্যক রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আয়োজিত 4 দিনের মডেল ইউনাইটেড নেশন কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে দুই দেশ ফের বৈঠকে বসবে। বাংলাদেশ 8 লাখ রোহিঙ্গার তালিকা দিলেও মাত্র 42,000 রোহিঙ্গাকে বাছাই করেছে মিয়ানমার। দেশটি তাদের তালিকা অনুযায়ী প্রত্যাবাসন শুরু করতে চাইছে বলে জানিয়েছেন ডক্টর এ কে আব্দুল মোমেন। মিয়ানমারে আমাদের কিছুটা ভালো আপনার কিছু পজিটিভ রেসপন্স পাওয়া গেছে। 42,000 যাচাই বাছাই করেছে, তবে এর মধ্যে আরও কিছু, আমার লাস্ট খবরটা মনে নাই, আরও কিছু করেছে। তো যাই হোক, তারা কিছু নিবেন নেওয়াটা, এটা তো একদিনে যাবে না, প্রসেসটা শুরু হবে। তারা একটা গোষ্ঠীকে নিতে চায়, আমরা প্রথম বাধা দিয়েছিলাম যে ওই গোষ্ঠী শুধু নিবা না, সবাইকে নিবা। পরে এখন মোটামুটি আমরা ঐক্যমতে পড়ছি যে না, তোমরা নেওয়া শুরু করো। আগামী 27 মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকের সম্ভাবনা রয়েছে, জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে নরেন্দ্র মোদী 25 বা 26 মার্চ ঢাকায় আসতে পারেন। তবে এর আগেই ফেব্রুয়ারির শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় আসার কথা রয়েছে। 4 দিনের ভারত সফর শেষে রবিবার দেশে ফিরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব। তিনি জানান, করোনার টিকা উপহারের জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধন্যবাদপত্র পৌঁছে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, দিল্লি সফরে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়টি পর্যবেক্ষণে জাপানের মতো ভারতকেও পাশে চেয়েছে বাংলাদেশ। এক প্রশ্নের জবাবে জানান, করোনা নিয়ন্ত্রণে এলে দ্রুত সময়ের মধ্যে পর্যটক ভিসা চালু করবে ভারত। পররাষ্ট্র সচিব জানান, 26 মার্চের অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসবেন নরেন্দ্র মোদী। তার সফরের আগে দুদেশের স্বরাষ্ট্র, বাণিজ্য, পানি সম্পদ ও নৌ পরিবহন সচিবদের বৈঠক হবে। মোদীর সফরে তিস্তা চুক্তি চ্যালেঞ্জিং হলেও 4-5টি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনার কথা জানান পররাষ্ট্র সচিব। তিস্তা ওয়াটার শেয়ারিং এগ্রিমেন্টটা যে এখনো একটা পর্যায়ে গিয়ে এটার আর অগ্রগতি হচ্ছে না, সেই ব্যাপারে আমরা আমাদের আকাঙ্ক্ষা বা আমাদের যে ইচ্ছা সেটা আমরা তাদের কাছে ব্যক্ত করেছি। চাওয়ার জায়গাটা যদি কি বলে অপূর্ণ থেকে যায় তাহলে তো একটা ফ্রাস্ট্রেশনও আসে, তাই না? এটা স্বাভাবিক। তবে আমরা আশাবাদী থাকতে চাই এবং আমরা কিন্তু তাদেরকে বলেছি যে দেখো, এইটা আমাদের দেশে একটা মানে সবার মধ্যে একটা এক্সপেকটেশন থাকে যখন এই হাইয়েস্ট পর্যায়ে মিটিং হয়। রাজশাহী মহানগরীর মির্জাপুর রোজা ছাত্রীনিবাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোবাশিরা তাহসিন ইরা নামে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত 3টার দিকে ইরার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ইরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অনার্স 3য় বর্ষের ছাত্রী ছিলেন।
তার বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলায়। পুলিশ জানায় শনিবার রাত 1টার দিকে সর্বশেষ ইরার সাথে কথা হয় হোস্টেলে অন্য আবাসিক ছাত্রীদের। রাতে তারা ইরাকে ডাকাডাকি করে, কিন্তু তার সাড়া শব্দ না পেয়ে পরে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে ঘটনাস্থলে যান মতিহার থানা পুলিশ। আইন বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর হাসিবুল আলম প্রধান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইরা আত্মহত্যা করেছেন। কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে মাজার এলাকা থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আবুল খায়ের নামে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ধর্ষণের পর তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। কেন্দ্রীয় শহীদ মিনার বাঙালির শ্রদ্ধা আর ভালোবাসার জায়গা হলেও স্পর্শকাতর স্থানটি অধিকাংশ সময়ে থাকে অরক্ষিত, যার চারপাশ ঘিরে আনাগোনা বেশি থাকে ছিন্নমূল বা ভাসমান মানুষের। শনিবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে মাজার এলাকা থেকে 14 বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাজারীবাগ ঝাউচর এলাকার বাসিন্দা সে। আগে শহীদ মিনার এলাকায় ফুল বিক্রি করলেও ইদানিং তেমন কিছুই করতো না। শনিবার মধ্যরাতে 3 বান্ধবী লতা, হ্যাপি ও পুতুলির সাথে বাসা থেকে বের হয় সে। একটা ছেলে মানে ওর বান্ধবীর কইছে যে মিম কইরে, পরে ওরা বলে দেখছে যে মিম ওই উপরে দেখাই দিছে, তারপর ওই ছেলে আর ওই মিম এক লগেই বলে নিচে নামছে। মরদেহ পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। এই ঘটনায় আবুল খায়ের নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে এখানে এসে নেশা জাতীয় দ্রব্য ওষুধের দোকান থেকে কিনে খায়। পরবর্তীতে ওরা ওখানে সিগারেট টানছিল। এক পর্যায়ে খায়ের সাহেব ওই মিমকে পাশে ডেকে নিয়ে যান। তবে মেয়েটির গলায় দাগ পাওয়া গেছে, আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হতে পারে স্ট্র্যাঙ্গুলেশন বা শ্বাসরোধে হত্যা, এটা হতে পারে, আমরা অবস্থা দৃষ্টে ধারণা করছি। তবে ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। দায়ী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন নিহতের মা। আমার স্বামী নাই, আমি খুব কষ্ট করে 3টা বাচ্চা মানুষ করছি। আমি চাই আমার মায়ের বিচার যাতে সুষ্ঠুভাবে হোক। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে বের করার কথা জানায় পুলিশ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সেন্ট মার্টিনে প্রতিবেশ রক্ষায় এর ছেড়া দ্বীপে পর্যটক নিষিদ্ধ করার প্রতিবাদে ধর্মঘট পালন করেছে দ্বীপবাসী। এতে দ্বীপে বেড়াতে যাওয়া পর্যটকরা ভোগান্তির শিকার হয়েছেন। সেন্ট মার্টিন সার্ভিস বোট মালিক সমিতি আয়োজনে রবিবার সকাল থেকে শুরু হয়ে বিকাল 5টা পর্যন্ত চলে এই ধর্মঘট। এ সময় টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে ট্রলা চলাচল বন্ধ সহ দ্বীপের সব দোকানপাট ও সব ধরনের যানবাহন বন্ধ ছিল। তবে ইউএনওর অনুরোধে খাবার হোটেল খোলা রাখা হয়েছে। সার্ভিস বোট, স্পিড বোট সহ বিভিন্ন যানবাহন, দোকানপাট, বাজার কমিটি, হোটেল, কটেজ মালিক সমিতি ও স্থানীয় জনতায় এই ধর্মঘটের সাথে একাত্মতা ঘোষণা করে। এদিকে দুপুরে সেন্ট মার্টিন জেটি ঘাট সড়কে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধন করে। বক্তারা বলেন, দ্বীপকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া যায় না। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের অংশ ছেড়া দ্বীপে কিছু সামুদ্রিক প্রবাল জীবিত আছে। প্রবালগুলো সংরক্ষণে পর্যটকদের যাতায়াত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত 12 অক্টোবর এক পরিপত্র জারি করার পর তা বাস্তবায়নের দায়িত্ব দেয় কোস্টগার্ডকে। শেরপুরের বাজিতখিলায় ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার নারীসহ 6 যাত্রী নিহত হয়েছেন। রবিবার সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল 9টার দিকে একটি সিএনজি চালিত অটোরিকশা নালিতাবাড়ি উপজেলার নন্নিবাজার থেকে শেরপুর শহরে যাচ্ছিল। পথিমধ্যে শেরপুর নালিতাবাড়ি সড়কের মির্জাপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 3 জন হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। সন্ধ্যায় গুরুতর আহত 3 জনের মধ্যে একজন শেরপুর সদর হাসপাতালে এবং একজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এই ঘটনায় ট্রাকটিকে জব্দ করলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। নিহতরা হলেন অটোরিকশা চালক জাবেদ আলী, চাঁদগাঁও গ্রামের সেলিম, একই গ্রামের রোকসানা বেগম, তিনানি ঘটুর পাড়া গ্রামের আব্দুল মান্নান, নন্নি বৈগর পাড়া গ্রামের মামুন ও অজ্ঞাতনামা একজন। বর্তমানে শেরপুর হাসপাতালে চিকিৎসাধীন রোকসানা বেগমের 7 বছর বয়সী কন্যা রুমি। আগামীকাল থেকে রাজধানীর সকল থানায় ভাড়াটিয়া নিবন্ধন শুরু করবে পুলিশ। রবিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্য জানান অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার। তিনি বলেন, অপরাধ দমনে পুলিশের বিভিন্ন কৌশলের অংশ হিসেবে আবারও ভাড়াটিয়া হালনাগাদ শুরু হচ্ছে। এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডিএমপির 50টি থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে অপহরণ চক্রের 6 জনকে গ্রেফতার করা হয়েছে। চক্রটি অপহৃত ব্যক্তিকে বিভিন্ন ভাড়া বাসায় আটকে রাখত। তাদের কাছ থেকে অপহৃত মোটরসাইকেল, অস্ত্র ও চাকু উদ্ধার করা হয়েছে।
মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদার চেয়ে জীবদ্দশায় নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তাকে জরুরি দাবি করেছেন গোয়াইনঘাটের এক মুক্তিযোদ্ধা। পুলিশের হয়রানি এবং চাঁদাবাজ সন্ত্রাসীদের মামলা হামলা থেকে বাঁচতে চেয়েছেন প্রধানমন্ত্রীর সহায়তা। রাজধানীতে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সিলেট গোয়াইনঘাটের বীর মুক্তিযোদ্ধা ইনসান আলী। এ সময় তিনি বলেন, ওসি আহাদের সহায়তায় এলাকার চিহ্নিত পাথর খেকো, চাঁদাবাজ ও সীমান্তে অস্ত্র ও চোরাকারবারি ইমরান হোসেন, আলাউদ্দিন, ফয়জুল, ফিরোজউদ্দিনরা তার মালিকাধীন জমিতে জোর করে পাথর তোলার মেশিন বসিয়েছে। বাধা দেয় তার পরিবারের উপর হামলা করে। গত 9 মাসে তার ও তার পরিবারের বিরুদ্ধে 11টি মিথ্যা বানোয়াট মামলা দিয়ে তাদের এলাকা ছাড়া করেছে। আদালত থেকে জামিন নিয়ে এলাকায় গেলে আবার নতুন করে মিথ্যা মামলা দেওয়া হয়। জীবনের শেষ সময়ে সরকারের কাছে জীবনের নিরাপত্তা চান মুক্তিযোদ্ধা ইনসান আলী ও তার পরিবার। মিথ্যা মামলা প্রত্যাহার এবং ষড়যন্ত্রকারী চক্র ও গোয়াইনঘাট থানার ওসি আহাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিই। 13 মার্চ পরীক্ষার্থীদের জন্য খুলছে ঢাবির আবাসিক হল। সিদ্ধান্ত হয়নি অনার্স ভর্তি পরীক্ষা। 2 লাখ বেশি অটোপাস করায় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনিশ্চয়তা। গণতন্ত্রের জন্য দরকার শক্তিশালী বিরোধী দল। কার্যকর নেতৃত্ব না থাকায় তারা জনগণের আস্থা অর্জন করতে পারেনি বলেছেন প্রধানমন্ত্রী। দুর্নীতি ও অনিয়মের দায়ে ইসির বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে রাষ্ট্রপতিকে ফেরে চিঠি বিশিষ্ট নাগরিকদের। চট্টগ্রামে ভোট ডাকাতির অভিযোগে মামলা করবে বিএনপি। জেলায় জেলায় পৌঁছেছে করোনার টিকা। 15,000-এর বেশি রেজিস্ট্রেশন সম্পন্ন। আগ্রহীদের নিবন্ধন করতে হবে 5 ফেব্রুয়ারির মধ্যে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য।